নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা সুন্দর ছোট গল্প। নাম মরণ দোল। মনে হয় আপনাদের শুনতে ভালো লাগবে, সঙ্গে থাকুন। পয়লা মাঘ 1340 সন্ধ্যাকাল। মুঙ্গের শহর বলিয়া যাহা এতকাল পরিচিত ছিল, তাহারই এক প্রান্তে আমাদের ক্লাবের বিধ্বস্ত বিমথিত ঘরখানার বাহিরে আমরা কয়েকজন ক্লাবের সভ্য বসিয়াছিলাম। সকলেরই আপাদমস্তক গৈরিক ধুলা ও সুরকিতে আবৃত, কাহারও পায়ে জুতা নাই। বড়দার গায়ে কেবল একটা গেঞ্জি, বাহুর একটা স্থান কাটিয়া ধুলায় রক্তে মাখামাখি হইয়া শুকাইয়াছিল। সে থাকিয়া থাকিয়া হি হি করিয়া কাঁপিয়া উঠিতেছিল। বেলা 2:12 সময় ভূমিকম্প হইয়া গিয়াছে, কিন্তু আকাশ এখনও রক্তাভ ধুলায় আচ্ছন্ন হইয়া আছে। নিচে উই ঢিবির উপর উইয়ের মতো অসংখ্য লোক ইটের স্তূপের উপর ঘুরিয়া বেড়াইতেছে, প্রিয়জনের নাম ধরিয়া ডাকিতেছে, উচ্চস্বরে চিৎকার করিয়া কাঁদিতেছে। আমরা ক্লান্ত অবসন্ন দেহে বসিয়া ধুঁকিতেছিলাম। অভিশপ্ত শ্মশানীভূত শহরের উপর অলক্ষিতে শীতরাত্রির অন্ধকার নামিয়া আসিতেছিল। সকলে স্ব চিন্তায় মগ্ন ছিলাম, তাই মাঝে মাঝে যা দু একটা কথা হইতেছিল তাহাও ছাড়া ছাড়া অসংলগ্ন বোধ হইতেছিল। শচীন হঠাৎ বলিয়া উঠিল, একটা কোদাল পেলে হয়তো দাশুটাকে বাঁচাতে পারতুম। ইঁট আর সুরকির তলা থেকে তার কাতরানি শুনতে পাচ্ছিলাম, কিন্তু শুধু হাত দিয়ে 50 টন ইঁট সুরকি সরানো। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শচীন চুপ করিল। শুধু হাতেও যে সে 50 টন ইঁট সুরকি সরাইবার চেষ্টা করিয়াছিল, তাহার রক্তমাখা ক্ষতবিক্ষত আঙুলগুলা তাহার সাক্ষ্য দিতেছিল। বড়দা দন্তবাদ্য কোনো মতে থামাইয়া বলিল, আজ টেম্পারেচার কত বলতে পারো? ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে গেছে নাকি? অমূল্য এতক্ষণ ক্লাব ঘরের ভাঙা বর্গা, জানলার কাঠ ইত্যাদি সংগ্রহ করিয়া আগুন জ্বালিতে প্রবৃত্ত ছিল। এখন বলিল, এসো ঘিরে বসো, আজ রাত্রিযাপনের ব্যবস্থা কি? সকলে আগুন ঘিরিয়া বসিলাম। বড়দা বলিল, আমার গোয়াল ঘরটা দাঁড়িয়ে আছে, সেইখানেই সকলে মিলে গুতোগুতি করা যাবে। অমূল্য জিজ্ঞাসা করিল, আর আহার? বড়দা মাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ঘাস, আজ আর বিচিল্লিও পাচ্ছ না। অমূল্য হাসিয়া বড়দার পিঠ চাপড়াইয়া বলিল, কুছ পরোয়া নেই, গোয়ালেই যখন থাকতে হবে তখন ঘাসে আপত্তি করলে চলবে কেন? নন্দর একটা পা ভাঙিয়া গিয়াছিল। সে কোট প্যান্টালুন পরিহিত অবস্থায় চিত হইয়া ঘাসের উপর শুইয়া সিগারেট টানিতেছিল। মাথায় একটা ব্যান্ডেজ জড়ানো ছিল। একটা পা প্যান্টালুনের উপরেই লাঠি দিয়া সোজা করিয়া বাঁধা ছিল। আমরা তাহাকে চ্যাংদোলা করিয়া আনিয়া আগুনের পাশে শোয়াইয়া দিলাম। নন্দর মাথার চোট খুব গুরুতর নয়, কিন্তু সে কেমন যেন ঝিমাইয়া পড়িতেছিল। নিজের মনেই সিগারেট টানিতে টানিতে বিড়বিড় করিয়া বলিল, দোতলার অফিস রুমে বসে টেবিলের ওপর পা তুলে সিগারেট ফুঁকছিলুম। প্রথম আধ মিনিট বুঝতেই পারলুম না যে ভূমিকম্প হচ্ছে। গঁদের শিশিটা টেবিলের উপর থেকে নাচতে নাচতে যখন মাটিতে পড়ে গেল, তখন বুঝলুম। ঘর থেকে বেরিয়ে পালাতে যাব, খিলেন থেকে একটা 11 ইঞ্চি খসে মাথায় পড়ল। মুখ থুবড়ে পড়লুম সেইখানেই। তারপর পায়ের ওপর পড়ল একটা বিম। হামাগুড়ি দিয়ে পালাবার চেষ্টা করলুম। সিঁড়ি পর্যন্ত পৌঁছুতে না পৌঁছুতে সমস্ত বাড়িখানাই মাথার উপর ভেঙে পড়ল। অমূল্য বলিল, নন্দ, তুই পেল্লাদ মার্কা ছেলে, এতেও যখন মরিস নি তখন আর তোর ভাবনা নেই। নন্দ নিজ মনে বলিয়া চলিল, জ্ঞান যখন হয় দেখলুম নাকের ফুটো সুরকিতে বন্ধ হয়ে গেছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি। সর্বাঙ্গের ওপর অসহ্য চাপ। মনে হচ্ছে ইঁট পাথরের চাপে পাঁজরাগুলো এক্ষুনি প্যাকাটির মতো মটমট করে ভেঙে যাবে। চোখ খুলে চাইবার উপায় ছিল না, ধুলোয় চোখ বন্ধ, কিন্তু কান দুটো খোলা ছিল। অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছিলুম। আমার বাঁ পাশে অফিসের দপ্তরি হায়দার মিয়া
পানি লাও, শরবত লাও, হালুয়া লাও বলে নানা রকম ফরমাস করছিল। বোধহয় তার মাথায় চোট লেগেছিল। ডান দিক থেকে একজনের কাশির আওয়াজ আসছিল, কেউ রক্ত বমি করছিল। ক্রমে দুদিকের শব্দই থেমে গেল। আমার শরীরের ওপর চাপ যেন আরও বেড়ে উঠতে লাগলো, কান ভোঁ ভোঁ করতে লাগলো। তারপর আর মনে নেই। তোরা কখন আমায় বার করলি? পৃথ্বী দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ মুখে পুড়িয়া চুষিতেছিল। সে ডাক্তার। অঙ্গুষ্ঠ বাহির করিয়া বলিল, 4:30 সময়। উপুর হয়ে পড়েছিলি। ভাগ্যে একটা বিম কোনাচেভাবে তোর উপর পড়েছিল, নইলে। আমার দিকে ফিরিয়া মৃদুকণ্ঠে বলিল, হাসপাতালের অবস্থা কীরকম কিছু জানো? নন্দর জন্যে অন্তত একটা স্প্লিট আর কিছু টিংচার আইডিন চাই। মাথার জখমটা বিশেষ কিছু নয়, কিন্তু পায়ে কম্পাউন্ড ফ্র্যাকচার অব দ্য টিবিয়া, যদি গ্যাংগ্রিন সেট ইন করে। প্রমথ বলিল, উপায় নেই। হাসপাতাল দেখে এসেছি, ধুলো হয়ে উড়ে গেছে। কিছুক্ষণ সকলে নীরব রহিলাম। আমাদের অঙ্গার গর্ভ ধুনি আরক্তভাবে জ্বলিতে লাগিল। সেই দিকে তাকাইয়া শচীন বলিয়া উঠিল, 2.5 মিনিটের মধ্যে 7 শতাব্দীর কীর্তি একটা শহর তাসের বাড়ির মতো ধূলিসাৎ হয়ে গেল। উফ, কি ভীষণ শক্তি! আমার বিশ্বাস জার্মান হাউইটজার দিয়ে 12 ঘন্টা বোমবার্ড করলেও এমনটা করতে পারতো না। কত লোক মরেছে কেউ আন্দাজ করতে পারো? অমূল্য বলিল, 6-7 হাজারের কম নয়। প্রমথ মাথা নাড়িল। আমি সমস্ত শহর ঘুরে দেখে এসেছি। মোট 10-12 হাজার লোক ঘুরে বেড়াচ্ছে। বাকি লোক গেল কোথায়? নন্দ জিজ্ঞাসা করিল, বাঙালি কজন মরেছে? তখনও সম্পূর্ণ খবর জানা যায় নাই। যতদূর জানা গিয়াছিল নন্দকে বলিলাম। শুনিয়া নন্দ জিজ্ঞাসা করিল, তোদের বাড়ির সবাই বেঁচে আছে? কেউ যায়নি? ভাগ্যক্রমে আমাদের কয়জনের আত্মীয় পরিজন রক্ষা পাইয়াছিল। ঘর বাড়ির অবশ্য কাহারও চিহ্ন ছিল না, কিন্তু সকলে যে প্রাণে প্রাণে বাঁচিয়া গিয়াছে, এই সৌভাগ্যের আনন্দে সর্বস্ব হারানোর দুঃখ লঘু হইয়া গিয়াছিল। রাজেন সেই কথাই বলিল, বাড়িঘর গিয়েছে, যাগ্যে, বেঁচে থাকলে আবার হবে। কি বলিস? কিন্তু ভেবে দেখ দেখি, যদি মনির মতো অবস্থা হতো। আমরা মনে মনে শিহরিয়া উঠিলাম। মনির স্ত্রী, পুত্র, মা, ছোট ভাই, অর্থাৎ পৃথিবীতে আপনার বলিতে যে কয়জন ছিল সকলেই চাপা পড়িয়াছিল। কেবল সে একা বাঁচিয়াছিল। অনেকক্ষণ কোনো কথা হইল না। তারপর চুনি মৃদুকণ্ঠে হাসিতে লাগিল। মনির দুর্ভাগ্যের কথা ভাবিয়া হাসিতেছে না তাহা বুঝিলাম। এতগুলা ভয়ঙ্কর ঘটনা এত অল্পকালের মধ্যে চক্ষের সম্মুখে ঘটিয়া গিয়েছিল যে মন একটা ঘটনাকে ধরিয়া বেশিক্ষণ স্থির থাকিতে পারিতেছিল না। আলোর ধাঁধায় দিগ্ভ্রান্ত চামচিকার মতো এদেয়াল হইতে ওদেয়ালে আছাড় খাইয়া ফিরিতেছিল। আলোচনার ধারাও তাই বিচিত্র রকমের স্বৈরাচারী হইয়া উঠিয়াছিল। চুনি বলিল, অমূল্য আজ এক কুকুরের প্রাণ রক্ষা করেছে। অমূল্য যে কুকুরগত প্রাণ একথা আমরা সকলেই জানিতাম, তাই ব্যাপারটা জানিবার জন্য উৎসুক হইয়া উঠিলাম। চুনি বলিল, সবেমাত্র ভূমিকম্প থেমেছে, আমি ছুটেছি স্কুলের দিকে ছেলেটার কি হলো জানবার জন্য। বড়বাজারের চৌমাথার ওপর এসে দেখি অমূল্য একটা প্রকাণ্ড লোহার বিম নিয়ে টানাটানি করছে। কিন্তু বিম নড়বে কেন? একে তো সেটা নিজেই 20 মণ ভারী, তার উপর আবার 50 টন ডেবরি পড়েছে তার ঘাড়ে। আমাকে দেখে অমূল্য উন্মাদের মতো হাত নেড়ে ডাকলে। তার মুখের ভাব দেখে মনে হলো হয়তো একটা মানুষ বিমের নিচে চাপা পড়েছে। নিজের ছেলের সন্ধান ছেড়ে ছুটে গেলুম। গিয়ে দেখি বিমের এক প্রান্তে একটা কুকুর পিছু ফিরে বসে আছে আর তারও স্বরে চেঁচাচ্ছে। জিজ্ঞাসা করলুম, এ কি? অমূল্য কাঁদো কাঁদো হয়ে বললে, ভাই, ওর ল্যাজ চেপে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না। কীরকম রাগ হয় বলতো? রেগে চলে যাচ্ছিলুম। অমূল্য হাত চেপে ধরলে। কি করি, ভয়ও হলো। পরের সন্তানকে বিপদে ফেলে নিজের সন্তান খুঁজতে যাচ্ছি, হয়তো ভগবান দাগা দেবেন। দুজনে মিলে বিম ধরে ঠেলাঠেলি আরম্ভ করলুম, কিন্তু বৃথা চেষ্টা। বিম এক চুলও নড়ল না। অমূল্য কাঁদতে কাঁদতে বললে, কি করি ভাই?
তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো। জিজ্ঞেস করলুম, ছুরি আছে? অমূল্য পকেট থেকে ছুরি বার করলে। আমি বললুম, আর দেরি নয়, ওর ল্যাজ কেটে ফেলো। অমূল্য বুঝলে ও ছাড়া গতি নেই। দ্বিরুক্তি না করে ল্যাজ কেটে ফেললে। কুকুরটা ছাড়া পেয়ে মারলে টেনে দৌড়। একবার পিছু ফিরে তাকালো না। অমূল্যকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এই তো কুকুরের কৃতজ্ঞতা। অমূল্য গল্পের মধ্যে দু একবার বাধা দিবার চেষ্টা করিয়াছিল। এখন লজ্জিত মুখে বলিল, চুনি তো ভারী মিথ্যেবাদী। আমি কেঁদেছিলুম? কাঁদিস নি? শচীন বলিল, ল্যাজ কাটার কথায় মনে পড়ল। আমি একটি পতিতা নারীকে উদ্ধার করেছি, তবে সম্পূর্ণ নয়। কীরকম? বাজারের ও অঞ্চলে একটা বাড়িও খাড়া নেই, দেখেছ বোধ হয়, কেবল ইটের পাহাড়। তারই ওপর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলুম একটা পা গোছ পর্যন্ত বেরিয়ে আছে, চুটকি পড়া স্ত্রীলোকের পা। হাঁকাহাঁকি করে দু চারজন লোক জড়ো করলুম। তারপর সবাই মিলে ইঁট কাঠ ছড়াতে লাগলুম। মনে হলো পা যখন বেরিয়ে আছে তখন হয়তো মরেনি। অনেক কষ্টে ধরটা বার করা গেল। ধরটা বেশ অক্ষত। তারপর গলার কাছে পৌঁছে দেখি আর কিছু নেই। মুন্ডুটা সাফ ছিঁড়ে বেরিয়ে গেছে। হাত দশেক দূরে মাথাটা পাওয়া গেল। কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া শচীন আবার বলিল, আজ যেসব দৃশ্য দেখেছি কখনো ভুলতে পারবো বলে মনে হয় না। গণেশলালকে চেনো? বিহারি উকিল। সে কোর্টে ছিল। পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখলে তার স্ত্রী বাড়ির সামনে রাস্তার ওপর মরে পড়ে আছে। গণেশ এখনও স্ত্রীর মৃতদেহ কোলে করে রাস্তার ওপর বসে আছে। একটু থামিয়া বলিল, কি ভাগ্য দেখো, মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু রাস্তায় নামতেই আর একজনের বাড়ি তার মাথার ওপর ভেঙে পড়ল। নিজের বাড়ি থেকে না বেরুলে হয়তো মরতো না। বড়দা বলিল, ওটা তোমার ভুল। মৃত্যু তাকে ডাক দিয়েছিল, যেখানেই থাকুক তাকে যেতে হতো। চুনি বলিল, আমি তো 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছি। ডেপুটির কোর্টে একটা কেস আরম্ভ করছিলুম। হঠাৎ হাকিমটা এক লাফ মেরে আমার ঘাড়ের ওপর পড়ল। দুজনে জাপটাজাপটি করে নাচতে নাচতে ঘর থেকে যেই বেরিয়েছি অমনি ঘরের ছাদ ধসে পড়ল। বড়দা বলিল, পরমায়ু থাকলে কেউ মরতে পারে না, এই হচ্ছে চরম সত্য, নইলে আমি বেঁচে আছি কী করে? অমূল্য বলিল, খুব খাঁটি কথা। তুমি বেঁচে আছো কী করে সেটা আমরা সকলেই জানতে চাই। তুমি তো দোতলার ঘরে খিল দিয়ে গৃহিণী শুদ্ধ দিবানিদ্রা দিচ্ছিলে। তুমি বাঁচলে কী করে বলো তো শুনি? বড়দা বলিল, সে কথা বললে তোমরা সবাই আমায় অবিশ্বাস করবে। একে তো আমার একটা বদনাম আছে। অমূল্য বলিল, তোর গল্প যত আষাঢ়েই হোক আজ আমরা শুনব। আজকের দিনে যদি তুই মিথ্যে গল্প বানিয়ে বলতে পারিস তাহলে বুঝবো তোর মতো পাপী নরকেও নেই। বড়দা বলিল, ভাই, আমি কখনো মিথ্যে গল্প বলি না। হয়তো একটু আধটু রং চড়িয়ে বলি, কিন্তু আজ আর তাও নয়, নির্জলা সত্যি বলবো, সাক্ষী ভগবান। তারপর বড়দা বলিতে আরম্ভ করিল। অমূল্য ঠিক ধরেছে, দিবানিদ্রায় দিচ্ছিলুম। গিন্নিও পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ গিন্নির ঠেলা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি খাটখানা ঘরময় পিছলে বেড়াচ্ছে। ঘরটা দুলছে, ঠিক যেন কেউ দুহাতে ধরে সেটাকে ঝাঁকানি দিচ্ছে। আর 1000 জাঁতা একসঙ্গে ঘোরালে যেরকম শব্দ হয় তেমনি একটা শব্দ মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি খুব সাহসী লোক নই, অন্তত মৃত্যুকে ভয় করি না এমন কথা বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু আশ্চর্য, আমার একটুও ভয় হলো না, বুদ্ধিও ঘোলাটে হয়ে গেল না। বোধহয় বিপদটা হঠাৎ এসে উপস্থিত হয়েছিল বলেই ভয় বস্তুটা মনের মধ্যে ঢোকবার অবসর পায়নি। বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় খেলে গেল, আজ জীবন মরণের সমস্যা, হয় এসপার নয় ওসপার। আজ তোমাদের কাছে বলতে লজ্জা নেই, বিপদের গুরুত্ব উপলব্ধি করার সঙ্গে সঙ্গে একটা কথা মনে মনে স্থির করে নিয়েছিলাম, মরি তো একসঙ্গে মরব, কেউ কাউকে ছেড়ে দেব না। গিন্নিও আমার বাঁ হাতখানে এমনভাবে চেপে ধরেছিলেন যে ইহজন্মে সে হাত ছাড়ানো সম্ভব ছিল না। দুজনে একসঙ্গে খাট থেকে নামলুম। তখন ছাদ থেকে টাইল ভেঙে পড়ছে, মেঝে এত দুলছে যে দাঁড়িয়ে থাকা কঠিন। একটা আলমারি ঠিক পায়ের কাছে উপুর হয়ে পড়ে চুরমার হয়ে গেল। দরজা খুলে ঘর থেকে বের হলুম। দোতলায় আর যারা ছিল তারা ভূমিকম্প হবার সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়েছিল।
আমরা যে ঘুমোচ্ছি তা তারা জানতো না। সুতরাং দোতলায় কেবল আমরা দুজনেই রয়ে গিয়েছিলাম। বুদ্ধিটা পরিষ্কার ছিল, আগেই বলেছি, তাই কি করতে হবে সে বিষয়ে সন্দেহ ছিল না। ঘর থেকে বার হয়ে ঠিক বাঁ হাতে নিচে নামবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে কোনো মতে একবার খোলা জায়গায় পৌঁছতে পারলেই নিরাপদ। আমরা সিঁড়ি দিয়ে নামতে গেলুম, এক ধাপ নেমেও ছিলাম, এমন সময় মনে হলো কে যেন পিছন থেকে আমাদের টেনে ধরলে। গিন্নির চাবি বাঁধা আঁচলটা মাটিতে লুটোচ্ছিল। দেখলাম চাবির গোছা দরজার ফাঁকে আটকে গেছে। মুহূর্তের জন্য মনে হলো আজ আর রক্ষা নেই, স্বয়ং জম পিছন থেকে টেনে ধরেছে। কুকুরের ল্যাজ কাটার উদাহরণটা তখন জানা ছিল না। তাছাড়া গিন্নি সে অবস্থাতেও বস্ত্র বর্জন করতে সম্মত হলেন না। ফিরে গেলাম। বাড়িখানা তখন কাঁপছে ঠিক ম্যালেরিয়ার রোগীর মতো, হাড় পাঁজরা তার খসে খসে পড়ছে। ভূমিকম্পের বেগ এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এক্ষুনি সব ওলটপালট হয়ে যাবে। মহাপ্রলয়ের আর দেরি নেই। চাবিটা দরজা এবং চৌকাঠের ফাঁকে এমনভাবে আটকে গিয়েছিল যে ছাড়ানো দুষ্কর। তার ওপর গিন্নি একটা হাত চেপে ধরে আছেন। মাথার ওপর এক চাপড়া প্লাস্টার খসে পড়ল। তবু আঁচল ধরে টানাটানি করতে লাগলুম। তারপরেই দোরের খিলেন ভেঙে হাতের ওপর পড়ল। হাতটা ভাগ্যক্রমে ভাঙল না, কেবল থেঁতলে গেল। তখন আঁচল ধরে প্রাণপণে মারলুম এক টান। আঁচলের খুঁট ছিঁড়ে গেল। চাবিটা দরজার ফাঁকেই আটকে রইল। আবার ছুটে গেলুম সিঁড়ি দিয়ে নামবার জন্য, কিন্তু নামা হলো না। ঠিক সিঁড়িতে পা দিয়েছি, এমন সময় সেই হাজার জাঁতা ঘুরানোর শব্দের ভেতর থেকে কে যেন প্রচণ্ড স্বরে বলে উঠল, ওদিকে যাসনি। এই পর্যন্ত বলিয়া বরদা থামিল। হাত দুটো আগুনের দিকে প্রসারিত করিয়া দিল। দেখিলাম তাহার রোমশ বাহুর উপর চুলগুলা কণ্টকিত হইয়া উঠিয়াছে। বরদা আবার আরম্ভ করিল, মতিভ্রম বলতে হয় বলো, কিন্তু সে আওয়াজ এখন আমার কানে বাজছে, মেঘের মতো আওয়াজ, ওদিকে যাসনি। কে কথা বললে জানি না, তখন অনুসন্ধান করবারও সময় ছিল না। তবে এ হুকুম অমান্য করা যে উচিত হবে না তা বুঝতে পারলুম। কিন্তু যাব কোন দিকে? এখানে থাকলে তো মৃত্যু নিশ্চিত। চারিদিকে দেওয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ছাদটা ধসে পড়ল বলে। সিঁড়ির ছাদ মোহনমোহ হাঁ হয়ে আবার জোড়া লেগে যাচ্ছে। আমাদের দোতলার ঘরগুলোর মাঝখানে একটা ছোট চৌকো খোলা ছাদ আছে। সেই দিকে গিন্নিকে টেনে নিয়ে চললুম। গিন্নির হাঁটু তখন জবাব দিয়েছে। তাকে একরকম বগলেন করে নিয়েই ছুটলুম। ভাবলুম যদি বাঁচতে হয় তবে ওই খোলা ছাদটাই একমাত্র ভরসা। খোলা জায়গায় এসে পৌঁছুতে একটা বিরাট হাসির শব্দ কানে ঢুকল। এটা এতক্ষণ শুনিনি। ঠিক যেন একটা পাগলা দৈত্য হা হা করে হাসছে আর শহরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। চেয়ে দেখলুম আকাশ সুরকির লাল ধুলোয় ছেয়ে গেছে, আর তারই ভেতর দিয়ে বড় বড় বাড়িগুলো ঘাড় মোটকে ভেঙে ভেঙে পড়ছে। বলতে অনেক সময় লাগে, কিন্তু মাত্র 2.5 মিনিটের তো ব্যাপার। তখন বোধহয় 1.5 মিনিট কেটেছে। আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি। গিন্নি আমার হাঁটু দুটো জড়িয়ে ধরে বসে পড়েছেন। চারিধারে এই প্রলয়ঙ্কর ব্যাপার চলেছে। এই সময় ভূমিকম্পের বেগ বেশ একটু কমে এলো। মনে হলো বুঝি থেমে আসছে, কিন্তু সে সেকেন্ড 10 জন্য। তারপর যা আরম্ভ হলো তার বর্ণনা বোধ হয় হোমার কিংবা বাল্মীকিও দিতে পারতেন না। তুফানের মাঝখানে ডিঙির মতো পৃথিবী দুলতে লাগলো। এতক্ষণ চারিদিকের দৃশ্য ঘোলাটেভাবে দেখতে পাচ্ছিলাম। এখন একটা গাঢ় লাল ধোঁয়ায় সমস্ত ঢাকা পড়ে গেল। কেবল চতুর্দিক থেকে সেই পৈশাচিক হাসি আর বাড়িঘর ভেঙে পড়ার হুড়মুড় শব্দ শুনতে পেলুম। আমাদের বাড়িখানা আমার চারিপাশে ভেঙে ভেঙে পড়ছে বুঝতে পারলুম, কিন্তু চোখে দেখতে পেলুম না। প্রতি মুহূর্তে প্রতীক্ষা করতে লাগলুম এইবার ছাদ ফাঁক হয়ে আমাদের গ্রাস করে নেবে, নয়তো পাশের একটা দেয়াল মাথার উপর ভেঙে পড়বে। মৃত্যুকে আজ তোমরা সকলেই মুখোমুখি দেখেছ, কিন্তু আমার মতো সজ্ঞানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে তার জন্য প্রতীক্ষা বোধ হয় কেউ করনি। মৃত্যু দেবতার করাল মুখের পানে আমি এক দৃষ্টে চেয়ে দেখেছি, কিন্তু তবু আমার চোখের পলক পড়েনি। আজ সর্বস্ব হারানোর দিনে এইটুকুই আমার লাভ। যা হোক, পৃথিবীতে সব জিনিসেরই যখন একটা শেষ আছে, তখন প্রাকৃতিক নিয়মে ভূমিকম্পও শেষ হতে বাধ্য। 2.5 মিনিটের প্রলয় মাতনের পর ভূমিকম্প থামল। ধুলোর অন্ধকার যখন একটু পরিষ্কার হলো, তখন দেখলুম বাড়ির চিহ্নমাত্র নেই। শুধু একটা থামের মাথায়
এক হাত চৌকস জায়গার উপর আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছি যেন স্তম্ভের মাথায় পাথরের দুটি পুতুল। ব্যাপারটা বুঝেছ? সমস্ত বাড়ির মধ্যে কেবল ওই থামটি দাঁড়িয়ে আছে, আর সব ধূলিসাৎ হয়ে গেছে। আমরা যদি নিচে নামতুম তাহলে আর বেরোতে পারতুম না, জাঁতা কলে ইঁদুরের মতো চাপা পড়ে থাকতুম। বড়দা অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তারপর কতকটা নিজ মনে বলিল, কিন্তু কে সে যে গর্জন করে আমাদের সাবধান করে দিলে? আমি শুধু তাই ভাবছি। আমাদের পরমায়ু ছিল তাই বেঁচে গেলুম, একথা সত্যি, কিন্তু ওদিকে যাসনি বলে মানুষের গলায় হুঙ্কার দিয়ে উঠল কে?